বিসমিল্লাহির রহমানির রহিম। বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সারা বিশ্ব আজ করোনা মহামারীতে আক্রান্ত। 1 বছরের বেশি সময় হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে। এই দুর্যোগকালীন সময়ে পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সেই ধারাবাহিকতায় বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস চলমান রয়েছে। আজকে তোমাদের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হলো পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য। পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য। এই পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য জানতে হলে আমাদেরকে প্রথমেই পরিকল্পনা কাকে বলে বিষয়টি একটু জানা দরকার, বা জানা থাকলে তাহলে আমরা কি উদ্দেশ্যে এটা প্রয়োগ করব সেটা আমরা ভালো বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, পরিকল্পনা কাকে বলে? আমরা স্বভাবতই যদি মনে করি যে আগামীকাল কি করব, এখন একটু চিন্তা করলাম, সেটাই হলো পরিকল্পনা। কিভাবে করব, অর্থাৎ ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকেই পরিকল্পনা বলে। যেমন আমি আগামীকাল ঢাকা যাব, কিভাবে যাব, কখন যাব, কোথায় যাব, কার দ্বারা যাব, কোন মাধ্যমে যাব, এই যে বিষয়টা আগের থেকেই চিন্তা ভাবনা করে রাখলাম, সেটি হলো পরিকল্পনা। অর্থাৎ ছোট করে যদি বলা হয় যে ভবিষ্যতে কি করা হবে তার জন্য অগ্রিম যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি হলো পরিকল্পনা। আরেকটু যদি বড় করে বা এক্সপ্লানেশন করে ইলাবোরেট করে যদি বলি, তাহলে ভবিষ্যতে কি করা হবে, কার দ্বারা করা হবে, কখন করা হবে, কোথায় করা হবে, কত সময় করা হবে, এই যাবতীয় বিষয়গুলো পরিকল্পনা করা হয় বা চিন্তা করা হয়, তাকে পরিকল্পনা বলে। আমি আবারও বলছি, ভবিষ্যতে কোন কাজটি করা হবে, কখন করা হবে, কোথায় করা হবে, কিভাবে করা হবে, কার দ্বারা করা হবে, কত সময় করা হবে, তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকেই পরিকল্পনা বলে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো কথা রয়ে গেল যে কার দ্বারা করা হবে, কখন করা হবে, কিভাবে করা হবে, কত সময় করা হবে, অনেকগুলো কিন্তু কথা রয়ে গেছে। তাহলে এই কাজগুলো বাস্তবায়ন করাই তো এটার লক্ষ্য। এই পরিকল্পনাটা যে করলাম যে আমি আগামীকাল ঢাকা যাব, কিভাবে যাব, এটা যে আগের থেকে চিন্তা ভাবনা করলাম, সেইটা বাস্তবায়ন করতে গেলে এই লক্ষ্যগুলো আসে। তাহলে সেই পরিকল্পনার যে লক্ষ্য বা উদ্দেশ্য, যে কি উদ্দেশ্যে বা কি লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনাটা করা হয়, সেটাই আমরা আজকে আলোচনা করব। এই পরিকল্পনার যে প্রথম বা একদম ফার্স্ট স্টেপ যে লক্ষ্য যার জন্য পরিকল্পনা করা, সেটা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন। আমরা যে যাই বলি না কেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানের কিন্তু মূল লক্ষ্য থাকে যে আমি এই কাজটা করব, 5 বছরে গিয়ে এই প্রতিষ্ঠানটাকে এই জায়গায় দাঁড় করাবো, 5 বছরে এত টাকা মুনাফা করব, 5 বছরে এত সুনাম অর্জন করব, 5 বছরে এই প্রতিষ্ঠানটার বিভিন্ন শাখা প্রশাখা করব। তাহলে এই যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে হলে, সেই লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই পরিকল্পনার দরকার। সেই পরিকল্পনাটা কিভাবে লক্ষ্য অর্জনে সহায়তা করে? আমি একটি ব্যবসা শুরু করলাম, এটা চিন্তা করলাম যে আগামী 2 বছর বা 5 বছরের মধ্যে এই ব্যবসাটার এমনভাবে আমি পরিচালনা করব, এমনভাবে পণ্য উৎপাদন করব, এমনভাবে কাজগুলোকে সেট আপ দেবো, বা এমনভাবে কাজগুলোকে আমি পর্যায়ক্রমে সাজাবো যেন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় এবং এই শাখার থেকে যেন আরেকটি শাখা আমি তৈরি করতে পারি। এই যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে হলে আমাকে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনার লক্ষ্য বাস্তবায়ন করতে, অর্জন করতে সহায়তা করে। কিভাবে সহায়তা করে? আমি যদি আগে থেকে পরিকল্পনা করি যে এইভাবে কাজ করব, এই লোকের মাধ্যমে কাজ করব, এবং এই জায়গাগুলোতে যদি আমি ব্যবসা পরিচালনা করতে পারি, তাহলে আমার লক্ষ্য অর্জনটা সহজ হবে। তাহলে এই যে পরিকল্পনা করাটা, যে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এইভাবে কাজ করব, অমুক লোকের মাধ্যমে কাজ করব, অমুক পণ্য উৎপাদন করব, তাহলে এই যে পরিকল্পনাটা, এটাই কিন্তু তার লক্ষ্য অর্জনে বা বাস্তবায়নে সহায়তা প্রদান করে থাকে। তাহলে দ্বিতীয় পয়েন্টটি হলো অনিশ্চয়তা এড়ানো। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান মানেই অনিশ্চয়তা। আমি আজকে একটা পণ্য কিনলাম, সেটা বিক্রি হতেও পারে, নাও হতে পারে, সেটা তার চেয়ে ভালো দামে হতে পারে, নাও হতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, অর্থাৎ ক্ষতির সম্মুখীন হতে পারে। এই যে হওয়ার সম্ভাবনাটা, সেটাই তো অনিশ্চয়তা।
অর্থাৎ ব্যবসা করতে গেলে অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত থাকবে, ঝুঁকি এবং অনিশ্চয়তা পাশাপাশি অবস্থান করে। তাহলে এই অনিশ্চয়তাকে কাটানোর লক্ষ্যে কিন্তু পরিকল্পনাটা করা হয়। অর্থাৎ আমি এই পণ্যটা তৈরি করব বা ওই জায়গাটাতে আমি ব্যবসা করব, ওই জায়গাটাতে ব্যবসা করলে আমার ব্যবসাটা ভালো চলবে বা ওইখানে পণ্যের মান পণ্যের কি বিক্রয়টা বেশি করা যাবে। তাহলে এই যে পরিকল্পনাটা কেন বেশি করা যাবে, কিভাবে বেশি করা যাবে, ওই জায়গায় ব্যবসা করলে কি হবে, কতটুকু পরিমাণে গ্রাহক পাওয়া যাবে, কতটুকু পরিমাণে সেবার মান বৃদ্ধি করা যাবে, এই যে পরিকল্পনাটা, এটা কিন্তু ওই প্রতিষ্ঠান যে ওইখানে তৈরি করব ওই ঝুঁকিটা আগে থেকেই পরিকল্পনা করে রাখলাম যে এই কাজ করলে আমার ঝুঁকি কম হবে, এই কাজ করলে আমার প্রতিষ্ঠানটা কলেবরটা বৃদ্ধি পাবে। তাহলে এই ঝুঁকি অনিশ্চয়তা এড়ানোটাও কিন্তু প্রতিষ্ঠানের পরিকল্পনার কিন্তু মূল লক্ষ্য। কারণ পরিকল্পনা মাফিক যদি আমি ব্যবসা পরিচালনা করতে পারি, পরিকল্পনা করে যদি আমি ব্যবসা প্রতিষ্ঠানটা স্থাপন করি, পরিকল্পনা করে যদি আমি পণ্য উৎপাদন করি বা বিক্রয় করি বা গ্রাহকের সাথে সম্পর্ক রাখি, তাহলে কিন্তু আমার এই ঝুঁকিগুলো আর আসবে না বা এড়ানো সম্ভব হবে। পরবর্তী পয়েন্টটা হচ্ছে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানো। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটি, যে আমরা জানি যে বর্তমান পরিস্থিতি বা বর্তমান যে বিশ্ব কিন্তু অবশ্যই পরিবর্তনশীল। আজকে যা ভালো লাগতেছে কালকে সেটা ভালো লাগে না, নতুনত্ব আসতেছে। আবার কালকে যেটা ভালো লাগবে তার পরবর্তী বছরে ওটা ভালো লাগবে না বা নতুনত্ব আসছে। তাহলে এইখানে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে যদি আমি খাপ খাওয়াতে না পারি, তাহলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাহলে পরিকল্পনা কি করে এই পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ আজকে যেটা জনপ্রিয়তা আছে কালকে সেটা না থাকতে পারে, এই যে পরিকল্পনাটা কালকে না থাকবে, তাহলে এই জনপ্রিয়তা ধরে রাখার জন্য কি কাজটা করতে হবে, কোন পণ্যটা তৈরি করতে হবে, কিভাবে মানুষের সাথে সম্পর্কটা রাখতে হবে, এই যে প্ল্যানিং যেটা, এই প্ল্যানিং কিন্তু পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়াতে সহযোগিতা করে। কারণ পরিবর্তিত অবস্থার সাথে যদি আমি খাপ খাওয়াতে না পারি, তাহলে প্রতিষ্ঠান কোনোদিনও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। কারণ গ্রাহকের যে চাহিদা বা পণ্যের যে চাহিদা বা মানে প্রযুক্তির যে পরিবর্তন, এর সাথে যদি আমি নিজেকে পরিবর্তিত না করতে পারি, তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। পরিকল্পনা কিন্তু সেটি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, এটা একটি তার বড় লক্ষ্য বা বড় উদ্দেশ্য। কারণ আমি আগামীকাল এই রুচির চেঞ্জ হতে পারে, এক বছর পরে পণ্যের কি আকার ধারণ করতে পারে, এই পণ্যটাকে মডারেট করে কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্য তৈরি করা যেতে পারে, এই পরিকল্পনাটা বা এই সিদ্ধান্তটা কিন্তু আগের থেকে নিতে পারি। তাহলে অবশ্যই কিন্তু আমি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে সহায়তা করব। চতুর্থ পয়েন্টটি হলো মিতব্যয়িতা অর্জন। অবশ্যই মিতব্যয়িতা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তি বা যে কোনো সমাজ জীবনে প্রত্যেকটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কারণ এখানে একটি কথা আছে যে অমিতব্যয়ী যারা, তাদের কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না, সেটা জীবনের ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক বা সমাজ জীবনে হোক বা রাষ্ট্রীয় জীবনে হোক। তাহলে ব্যবসার ক্ষেত্রে তো অবশ্যই মিতব্যয়িতা অর্জন করা, যতটুকু খরচ না করলেই নয়, ততটুকু পরিকল্পনা মাফিক যদি আমি খরচগুলো করতে পারি, তাহলে আমার অবশ্যই খরচগুলো কম হবে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী খরচ করাটাই হলো মিতব্যয়িতা, অপ্রয়োজনীয় খরচ না করাটাই হলো মিতব্যয়িতা। আমি যদি পরিকল্পনা মাফিক কী কী কাজ করব, কখন করব, কিভাবে করব, কত সময় করব, কার দ্বারা করব, কত টাকায় করব, এ জাতীয় সিদ্ধান্ত আমি আগে থেকে নিতে পারি, তাহলে অবশ্যই আমার প্রতিষ্ঠানে মিতব্যয়িতা অর্জন হবে। আর প্রতিষ্ঠানের মিতব্যয়িতা খরচ যদি কম থাকে, অবশ্যই মুনাফাটা বৃদ্ধি পাবে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। পঞ্চম পয়েন্টটি হলো সমন্বয় ও নিয়ন্ত্রণের সহায়তা। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য পরিকল্পনার জন্য। কারণ একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ উপবিভাগ থাকে, এই বিভিন্ন বিভাগ উপবিভাগে বিভিন্ন শ্রমিক কর্মী থাকে এবং এদেরকে পরিচালনা করার জন্য এদের ঊর্ধ্বতন থাকে এবং এই সকল সুপারভাইজার বা তাদের পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানের নীতি নির্ধারক যারা থাকেন, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা উদ্যোক্তা, তারা থাকেন। তাহলে এই যে সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই সমন্বয়, একটা বিভাগ আরেকটা বিভাগের সাথে সমন্বয় যদি না থাকে এবং এই কাজের যদি নিয়ন্ত্রণ না থাকে, অর্থাৎ শ্রমিক কর্মীদের কাজের যে জবাবদিহিতা সেটার যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে প্রতিষ্ঠাতা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না। এই পরিকল্পনা কি করে? এই সমন্বয় ও নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। কিভাবে সহায়তা করে থাকে? আমরা একটা প্রতিষ্ঠান স্থাপন করলাম বা একটা প্রতিষ্ঠান বা কারখানা তৈরি করলাম, সেখানে বিভিন্ন বিভাগ উপবিভাগ আছে। এই বিভাগ উপবিভাগে কে কে প্রধানের দায়িত্ব পালন করবে, এদের অর্ধস্তন কে হবে, কে কোন বিভাগের দায়িত্বে থাকবে,
কে কোন বিভাগে কতটুকু কাজ করবে এবং কোন প্রযুক্তি ব্যবহার করবে এবং ওই প্রযুক্তিটা কে পরিচালনা করবে এবং কে দেখভাল করবে এবং এদের সাথে এর কানেক্টেড বা সমন্বয় কিভাবে করা হবে, এই জাতীয় সিদ্ধান্ত যদি পরিকল্পনা যদি আগের থেকে গ্রহণ করা থাকে তাহলে প্রতিষ্ঠানে অবশ্যই সমন্বয় সাধন করা সম্ভব হবে। এবং এর পাশাপাশি কাজ করতে গিয়ে কী কী সমস্যা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে, এ জাতীয় সিদ্ধান্ত যদি আমার আগে থেকে নেওয়া থাকে বা এ জাতীয় সিদ্ধান্ত যদি আগে থেকেই আমার জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ এই প্রযুক্তিটা ব্যবহার করতে গেলে এই অসুবিধা হতে পারে, তাহলে এই অসুবিধা হলে এটাকে নিয়ন্ত্রণ বা এই অসুবিধাটাকে বা এই সমস্যাটাকে সমাধান করার জন্য কি কি কাজ করতে হবে এটা যদি আমার আগে থেকেই পরিকল্পনা করা থাকে তাহলে কিন্তু আমি সহজে নিয়ন্ত্রণটা করতে পারবো। তাহলে পরিকল্পনার কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য যে প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য অর্জন বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে ওই প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগ উপবিভাগ শ্রমিক কর্মী বা ঊর্ধ্বতন থেকে একদম সর্বনিম্ন স্তরের শ্রমিক কর্মী পর্যন্ত যে তাদের মধ্যে সমন্বয় যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু সহায়তা করতে বিশেষ ভূমিকা পালন করে। তারপরের পয়েন্টটি হলো প্রতিযোগিতা মোকাবেলা করা। বর্তমান যুগ কিন্তু অবশ্যই প্রতিযোগিতামূলক যুগ, কারণ কে কার চেয়ে প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাবে, কে কার চেয়ে উন্নত কলাকৌশল প্রয়োগ করে বাজার দখল করবে, এই প্রতিযোগিতা কিন্তু চলছে। তাহলে এই প্রতিযোগিতামূলক যুগে টিকে থাকতে হলে অবশ্যই মানসম্মত পণ্য উৎপাদন করা দরকার, মানসম্মত সেবা প্রদান করা দরকার, মানসম্মত প্রযুক্তি ব্যবহার করা দরকার। তাহলে এইগুলো করতে হলে অবশ্যই আমাকে আগে থেকে পরিকল্পনা করতে হবে যে আজকে এই প্রযুক্তি বা এই ডিজাইন চলছে, আগামী 5 বছর বা আগামী 1 বছর পর এই ডিজাইন চলবে না, তাহলে এই ডিজাইন পরিবর্তন করে নতুন ডিজাইন আনতে হবে। এই ডিজাইন আনতে গেলে কী কী প্রযুক্তির ব্যবহার করতে হবে, এই ডিজাইন এই প্রযুক্তি ব্যবহার করতে গেলে কী কী শ্রমিকদের প্রশিক্ষণ দিতে হবে, এই পরিকল্পনাটা যদি আগে থেকেই করা থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রতিযোগী প্রতিষ্ঠান যারা আছে তাদের চেয়ে আমি আগে এগিয়ে থাকবো এবং আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অগ্রণী ভূমিকা পালন করব। তাহলে এই প্রতিযোগিতা মোকাবেলা করাটাও কিন্তু পরিকল্পনা একটা মূল লক্ষ্য। তারপরে ভবিষ্যৎ দর্শন হিসাবে কাজ করে। আমরা তো একটু সংজ্ঞার মধ্যেই বললাম যে ভবিষ্যতে কি করা হবে, কখন করা হবে, কোথায় করা হবে, কিভাবে করা হবে, কার দ্বারা করা হবে, এ জাতীয় কিছুই হলো পরিকল্পনা। তাহলে ভবিষ্যৎ তো আজকে আগামীকাল কি করবে এটাই তো ভবিষ্যৎ। তাহলে সংজ্ঞাতেই কিন্তু বলে গেলাম যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি করা হবে, কখন করা হবে, কার দ্বারা করা হবে, কত সময় করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই তো চিন্তা ভাবনা করা হয়, এটাই তো সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই যদি না হয় তাহলে এটাই তো ভবিষ্যৎ দর্শন। তাহলে পরিকল্পনা কিন্তু ভবিষ্যৎ দর্শন হিসাবেও প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা। একটা কথা আছে যে অনিয়মে রাজ্য চলে না, একটি প্রবাদ আছে। তাহলে একটি প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে, একটি প্রতিষ্ঠানকে তার লক্ষ্যে পৌঁছাতে হলে তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের মধ্যে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে। আর পরিকল্পনা নিয়ম শৃঙ্খলা বজায় রাখার মূল একটি লক্ষ্য, কারণ হলো যে পরিকল্পনা মাফিক যদি কে কোন দায়িত্ব পালন করবে, কে কার অর্ধস্থন হবে, কে কতটুকু সময় কোন কাজটা করবে এবং কিভাবে করবে, এ যাবতীয় কিছু যদি তাদেরকে রোড ম্যাপ তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানে শৃঙ্খলা থাকবে। অর্থাৎ আমি আমার অর্ধস্থনদের কীভাবে নির্দেশ দেব এটা যদি আমার জানা থাকে এবং আমাকে বলে দেওয়া হয় তাহলে আমি ওইভাবে নির্দেশ দেবো এবং আমার অর্ধস্থন কীভাবে আমার কাছে তার কাজের জবাবদিহিতা করবে বা তার কাজের ফিডব্যাকটা জমা দেবে, তাহলে সেই বিষয়টা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করতে সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই কয়েকটা জিনিস বা এই কয়েকটা পয়েন্ট কিন্তু পরিকল্পনার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করতে গেলে পরিকল্পনা এই কাজগুলো করে থাকে। এই কাজগুলো যদি আমি সঠিক করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হয়েছে সেই উদ্দেশ্যটা কিন্তু সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্তমানে অত্যন্ত মহামারী সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছি। সারা বিশ্ব কোভিড-19 আক্রান্ত, মানবতাকে বিপর্যস্ত করতে চাইছে। কিন্তু আমরা যার যার জায়গা থেকে অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদেরকে এই করোনা মহামারী থেকে সারা বিশ্বকে মুক্তি দেন এবং আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন। পাশাপাশি আমাদের সামনে ঈদ উল ফিতর, আমরা অবশ্যই ঈদ উদযাপন করব, কিন্তু এই উদযাপনটা অবশ্যই যেন স্বাস্থ্যবিধি মেনে হয়। এই উদযাপনটা যেন কারো কান্নার কারণ না হয়, কারণ ঈদ বেঁচে থাকলে পাওয়া যাবে, ঈদের শপিং বেঁচে থাকলে করা যাবে, কিন্তু
স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বা পারিবারিক ঝুঁকি নিয়ে বা জীবনের ঝুঁকি নিয়ে শপিং করতে হবে, ঈদে গিয়ে নামাজ পড়তে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কারণ এই মহামারীর সময় নিজেকে সেফ রেখে, পরিবারকে সেফ রেখে, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আমরা আমাদের এই দিনগুলোকে অবশ্যই এনজয় করব বা আমাদের এই কাজগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, জরুরি প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না। পাশাপাশি আমাদের এই আশেপাশের মানুষগুলো নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই আমরা সাহায্যের হাতগুলো বাড়িয়ে দেব যতটুকু পারি ততটুকুর মাধ্যমে আমরা এই সেবাটাকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আর নয়, ঈদের শুভেচ্ছা রইল সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।